আমাদের পরের চ্যাপ্টার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার 10ম অধ্যায়, সর্বশেষ অধ্যায়। আমরা আজকে শুরু করতেছি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো এই জায়গায় প্রথমে আমরা মানে এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আদর্শ গ্যাস নিয়ে। তার মানে আমরা আদর্শ গ্যাস নিয়ে এই জায়গায় আলোচনা করব, বা এর ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন স্বীকার্য, বিভিন্ন সূত্র, এগুলো আলোচনা করব। তো ফার্স্টে আমাদের জানা উচিত যে আদর্শ গ্যাসটা কি। তো আদর্শ গ্যাসের সংজ্ঞা যা বলে যে যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো মেনে চলে। আমরা পরে জানবো গ্যাসের মৌলিক স্বীকার্যগুলো কি, তবে আপাতত জানি যে যে সকল গ্যাসের মৌলিক স্বীকার্যগুলো মেনে চলে এবং যে কোনো তাপমাত্রায় ও চাপে বয়েল ও চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে, সেই সকল গ্যাসকে আমরা বলবো আদর্শ গ্যাস। তার মানে গ্যাসের মৌলিক স্বীকার্য মানবে এবং সকল তাপমাত্রায় ও চাপে বয়েল চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে। আচ্ছা, তাইলে আমাদের এই জায়গায় দুইটা টার্ম, আমরা গতির মৌলিক স্বীকার্য যেগুলো, এগুলো আমরা পরে জানবো। আমরা এখন চলে আসি আমাদের মেইন টপিক, যেটা বয়েল আর চার্লসের সূত্র। তো আমরা ফার্স্টেই বয়েলের সূত্র নিয়ে আলোচনা করি। বয়েলের সূত্রটা কি বলে যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ ভরের গ্যাসের যে আয়তন সেটা প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হবে। তার মানে আমি ধরলাম যে টি টেম্পারেচার, তাপমাত্রা টি, এটা আমার ধ্রুবক বা ফিক্সড কনস্ট্যান্ট, স্থির তাপমাত্রা। আর আমার গ্যাসের ভর এম, গ্যাসের ভর এম, এই দুইটা জিনিস আমাদের ধ্রুবক বা ফিক্সড, স্থির স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাস। এখন আমি যদি ধরি যে এই গ্যাসের আয়তন, প্রথম আয়তন, আদি আয়তন, বা আমরা ধরলাম আয়তন, শুধু আয়তনই ধরতে পারি, V1 ধরলাম। তো আচ্ছা, আয়তনই ধরি আমরা, আয়তন V, এবং এর উপর প্রযুক্ত চাপ যদি হয় P1, তাইলে এই নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V1 প্রযুক্ত চাপ যেটা আছে আমাদের P, এই P এর ব্যস্তানুপাতিক হবে। V1 ব্যস্তানুপাতিক P1। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই এই জায়গায় ব্যস্তানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, K ইন্টু 1/P1। আমরা ধরে নিলাম এটা তার আদি আয়তন V1। তো আমরা সাপোজ প্রযুক্ত চাপের পরিমাণ P1 ছিল, আমরা পরবর্তী চাপ আমরা P2 দিলাম। তার মানে চাপটা চেঞ্জ করে দিছি, কিন্তু টেম্পারেচার ঠিক আছে, গ্যাসের বড় ঠিক আছে, শুধু আমরা চাপটা চেঞ্জ করছি। আচ্ছা, যদি চাপ চেঞ্জ করে P2 করি, অবশ্যই চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে আয়তন মাস্ট চেঞ্জ হবেই। আচ্ছা, কী হারে চেঞ্জ হবে? তা আমরা V1 এর জন্য যদি 1/P1 লিখতে পারি, আমরা ধরলাম P2 এর জন্য নতুন আয়তন, সংশ্লিষ্ট আয়তন V2, তাইলে V2 ব্যস্তানুপাতিক 1/P2। এই জায়গা থেকে V2 ইকুয়াল টু K ইন্টু 1/P2 এটা লেখা যায়। বা আমরা লিখতে পারি এই জায়গা থেকে যে K ইকুয়াল টু P1 V1 বা K ইকুয়াল টু P2 V2। তার মানে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু Pn Vn, n সংখ্যক পর্যন্ত যাই নেই না কেন সবগুলার জন্যই এই মানটা কেই হবে। তার মানে P1 V1 ইকুয়াল টু P2 V2 লিখতে পারি। তো আমাদের এই P1 V1 ইকুয়াল টু P2 V2, এই সূত্রটা পরবর্তীতে ম্যাথ করার জন্য লাগবে P1 V1 ইকুয়াল টু P2 V2। আচ্ছা, এরপরে আমরা যদি এই বয়েলের সূত্র থেকে কিছু গ্রাফ আঁকা ট্রাই করি।
ঠিক আছে, গ্রাফটা কীরকম হবে? আমরা ফার্স্টেই একটা গ্রাফ আঁকলাম, সেটা হইতেছে আয়তন বনাম ভি আর 1/p এর গ্রাফ। আমরা দেখি এই জায়গায় ভি আর 1/p এর সম্পর্ক। আমরা এই ভিটারে ধরে নিলাম, যেহেতু ওয়াই অক্ষ বরাবর ভি আছে, এটা ওয়াই, আর এক্স অক্ষ বরাবর আছে 1/p, এটা ধরে নিলাম এক্স। তাহলে দেখেন ওয়াই এর সাথে এক্স এর সম্পর্কটা কি? সম্পূর্ণ সমানুপাতিক সম্পর্ক। তার মানে ভি আর 1/p এর গ্রাফ হবে এরকম সমানুপাতিক সরল রেখা। ঠিক আছে, মূলবিন্দুগামী সরল রেখা। আচ্ছা, এরপরে আমরা একটা গ্রাফ আঁকলাম ভি বাই পি এর। এবার আমরা গ্রাফে কিন্তু শুধু পি নিছি, 1/p নেই নাই। আচ্ছা, এবার যদি আমরা একটু চিন্তা করি, আবার আমরা দেখি এই জায়গায় আমাদের ওয়াই অক্ষে আছে ভি, আমরা এটা ধরলাম ওয়াই, কিন্তু এক্স অক্ষে এবার কিন্তু আমাদের শুধু 1/p নাই, আমাদের আছে শুধুমাত্র পি। সরি, এক্স অক্ষে আমাদের আছে শুধু শুধু পি আছে, 1/p নাই। তাইলে আমরা এটারে 1/x লিখতে পারি, কারণ এক্স অক্ষে পি আছে শুধু। তাহলে এটারে 1/x লিখতে পারি। তার মানে ওয়াই এর সাথে সম্পর্কটা কি আসতেছে? ওয়াই এবং এক্স এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই গ্রাফটা এরকম ব্যস্তানুপাতিকের গ্রাফ হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এই জায়গা থেকে এই রাশিগুলা উল্টায় দেই, ওয়াই আর এক্স অক্ষে ইন্টারচেঞ্জ করি, তাহলে কি হবে? ফার্স্টেরটা হইতে পারে p/1/v, তার গ্রাফ সেম, এটার মতোই সমানুপাতিক। আর যদি আমরা p/v এর গ্রাফ নেই, সেইটাও হবে ব্যস্তানুপাতিক। p/v এর গ্রাফ, সেটাও ব্যস্তানুপাতিক। আর লাস্ট একটা গ্রাফ আঁকবো আমরা, সেটা হইতেছে পিভি আর পি এর গ্রাফ। আচ্ছা, এই গ্রাফটা একটু বুঝি। এই গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল। কেন? কারণ আমরা দেখি এই পিভি এর অনুপাত, এটা কিন্তু সবসময়ই কনস্ট্যান্ট কে। একটু দেখি, p1v1 দিলেও কে আসে এটার মান, p2v2 দিলেও কে, p3v3 দিলেও কে, p4v4 যাই দেই না কেন, পি আর ভি এর গুণফলটা সবসময় কে। তার মানে পিভি, এই ধ্রুবক, এই রাশিটা সবসময় কনস্ট্যান্ট এবং এটার মান সেম। তার মানে আমি প্রেশার যতই চেঞ্জ করি, p1 দেই, p2 দেই, p3 দেই, এর সাথে সংশ্লিষ্ট v1 v2 v3 চেঞ্জ হবে, কিন্তু গুণফলের মান সবসময় কে। তার মানে পি এর মান যতই চেঞ্জ করি, এই একশোকে পি এর মান চেঞ্জ হইতেছে, কিন্তু পি ভি এর মান ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ নেই। সবসময় যা ছিল তাই আছে, শুরুতে যা ছিল তাই আছে। এই জন্য পি ভি বনাম পি এর গ্রাফ, এটা সবসময় হয় এক্স অক্ষের সমান্তরাল। তো এই ছিল আমাদের বয়েলের সূত্র সংক্রান্ত এটার উপর বেস করে আমরা পরে কিছু ম্যাথ করব। আচ্ছা, এরপরে আমাদের সূত্র যেটা, সেটা চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা বইয়ে বিবৃতি করা আছে, অনেক বড় একটা সূত্র। আমরা মুখে বলি যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। তার মানে এবার ফিক্সড দুইটা রাশি, সে একটা হইতেছে স্থির চাপ, তার মানে পি এর মানটা এবার কনস্ট্যান্ট। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তার মানে গ্যাসের ভর এম, এটাও কনস্ট্যান্ট। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 অংশ পরিবর্তিত হয়।
তার মানে বলতেছে একটা গ্যাসের চাপ যদি কনস্ট্যান্ট হয়, গ্যাসের ভর এম যদি কনস্ট্যান্ট হয়, তাইলে ওই গ্যাসের যেই আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ধরলাম গ্যাসের আয়তন ভি নট। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন আমি যদি এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধি করি, তাইলে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেই আয়তন ছিল ওই আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাইতে থাকবে আয়তনটা। ঠিক আছে, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি করি, তাইলে আয়তন হবে ভি নট প্লাস, যেহেতু বলছি প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 1/273 করে চেঞ্জ হবে, তার মানে ভি নট ইন্টু 1/273 এই আকারে আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাইলে আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পরিবর্তন করি, গ্যাসের নতুন আয়তনটা হয় ভি নট প্লাস ভি নট ডিভাইডেড বাই 273। এই জায়গা থেকে লিখছি ভি নট বাই প্লাস ভি নট বাই 273। এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জ করলে। আচ্ছা তাইলে আমরা যদি এখন এই জায়গায় 1 ডিগ্রির জায়গায় θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জ করি, তাইলে কি হবে? ভি নট প্লাস ভি নট ইন্টু থিটা ডিভাইডেড বাই 273। আচ্ছা এই জায়গা থেকে আমরা ভি নট কমন নিয়ে নিলাম, 1 প্লাস থিটা ডিভাইডেড বাই 273। আচ্ছা এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে ভি নট ইন্টু 273 প্লাস থিটা ডিভাইডেড বাই 273। আচ্ছা আমরা ধরে নিলাম যে এই 273 প্লাস থিটা, এটাকে আমরা ধরে নিলাম যে বড় হাতের টি। তাহলে এই জায়গা থেকে আসতেছে ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273। এটা হইতেছে আমার θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি ওই গ্যাসটাকে নিয়ে যাই, তাহলে তার নতুন আয়তন সেটা হইতেছে ভি ইকুয়াল টু ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273। আচ্ছা এই টিটা হচ্ছে পরম স্কেল তাপমাত্রা টি, এবং আমরা নর্মালি টি ক্যালকুলেশন করব অবশ্যই ক্যালভিন স্কেলে। আমরা দেখব এটা পরে ম্যাথ করার সময় পরম স্কেল তাপমাত্রা এবং সেটা ক্যালভিন স্কেলে মাপা হয়। তো আমরা ধরে নিছি 273 প্লাস থিটা ইকুয়াল টু টি, সেখান থেকে ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273। আচ্ছা তাইলে এখন আমি একটা জিনিস একটু এই জায়গা থেকে যদি ক্যালকুলেশন করি, আমি দেখি ভি ইকুয়াল টু আমরা লিখছি ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273। এখন এই জায়গার মধ্যে এই যে ভি আছে, গ্যাসের আয়তন ভি, এই গ্যাসের আয়তন ভি কার সাথে সম্পর্কযুক্ত? আদি আয়তন ভি নট আর টেম্পারেচার টি, এবং 273 এটা তো কনস্ট্যান্ট মানে। আমরা যদি দেখি যে এই সমীকরণটা আমরা একটু ভেঙে লিখলাম, ভি নট বাই 273 ইন্টু টি আকারে লিখলাম। এখন দেখেন আদি আয়তন ভি নট যেটা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট মান, এটা কিন্তু চেঞ্জ হয় না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য আয়তনটা ফিক্সড ভি নট। 1 ডিগ্রি বাড়াই, 2 ডিগ্রি বাড়াই, 3 ডিগ্রি বাড়াই, সেটার জন্য কিন্তু ভি নট চেঞ্জ হবে না। তার মানে ভি নট কনস্ট্যান্ট মান। 273ও কনস্ট্যান্ট। আচ্ছা আমরা যদি ভি নট বাই 273 এই পুরাটা মান রে ধরে নেই আমাদের একটা নতুন কনস্ট্যান্ট কে, তাইলে আমরা কি লিখতে পারি না ভি ইকুয়াল টু কে টি। আচ্ছা এখন আমরা ইকুয়াল চিহ্ন যদি উঠাই দেই এবং সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে চাই, তাইলে কি করতে হয়? আমাদের যেই সমানুপাতিক ধ্রুবকটা আছে ওটা সরাই দিতে হবে। আমরা যদি সমানুপাতিক ধ্রুবক যেটা ধরে নিয়েছি কে, এটা সরাই দিই, তাহলে সম্পর্কটা হবে ভি সমানুপাতিক টি। তার মানে চার্লসের সূত্রের সাধারণ রূপটা হইতেছে এরকম যে আমি যদি কোনো নির্দিষ্ট ভরের গ্যাস এবং নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা বাড়াইতে থাকি,
তার সাথে সাথে আয়তনটা সমানুপাতিক হারে চেঞ্জ হবে। তার মানে তাপমাত্রা বাড়াইতে থাকলে আয়তন বাড়তে থাকবে, তাপমাত্রা যদি কমাই আয়তনটা সমানুপাতিক হারে কমতে থাকে। তো ভি সমানুপাতিক টি, আমরা এই সম্পর্কটা এইখান থেকে পাই। তো আমরা যদি আবার এরকম লিখতে চাই যে আমরা ধরলাম যে আমাদের আদি আয়তন V1 কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি তাপমাত্রায়, আমরা T1 তাপমাত্রায় ধরে নিলাম। তাইলে আমরা লিখতে পারি V1 সমানুপাতিক T1, বা আমরা লিখতে পারি V1 ইকুয়াল টু K ইন্টু T1, বা K ইকুয়াল টু লিখতে পারি V1 বাই T1। আবার আমরা যদি ধরি V2 একটা আয়তন যেটা T2 টেম্পারেচারে পাইছি আমরা, তাইলে আমরা লিখতে পারি V2 সমানুপাতিক T2, সেখান থেকে V2 ইকুয়াল টু K ইন্টু T2, সেখান থেকে আমরা লিখতে পারি K ইকুয়াল টু V2 বাই T2। তাহলে আমরা লিখতে পারি না V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ইকুয়াল টু V3 বাই T3 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু Vn বাই Tn ইজ ইকুয়ালস টু K। এটা লেখা যায়, কারণ সব ক্ষেত্রে আমরা দেখলাম যে V1 বাই T1 এর অনুপাত K, V2 বাই T2 এর অনুপাতও K, তার মানে Vn বাই Tn এর অনুপাতও Kই হবে। এখান থেকে আমরা সহজেই এই V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 এই সূত্রটা আমাদের পরে ম্যাথ করার জন্য কাজে লাগবে। তাহলে আমরা V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 এই সূত্রটা এখান থেকে নিলাম। আচ্ছা, এবার যদি আমরা এই চার্লসের সূত্রের V1 আর T1 এর বা V আর T এর কিছু গ্রাফ আঁকি, তো এই গ্রাফগুলো কেমন হয় একটু দেখবো আমরা। যদি দেখি, আমরা একটু আগেই বললাম যে V আর T এর সম্পর্কটা কি, পরস্পর সমানুপাতিক। তা আমরা নর্মালি এই জায়গায় কিন্তু অন্য কোনো টার্ম আসে না আর, তা আমরা নর্মালি যদি সমানুপাতিকের গ্রাফ আঁকি, V বাই T এর গ্রাফ আঁকি, সেটা এরকম সমানুপাতিক মূলবিন্দুগামী সরলরেখার গ্রাফ হবে। অথবা আমরা যদি T বাই V এর গ্রাফও আঁকি, ওইটাও সমানুপাতিকেরই গ্রাফ হবে। T বাই V আর V বাই T দুইটা সেম, কারণ V সমানুপাতিক T। তো এই ছিল চার্লসের সূত্রের নর্মাল গ্রাফিক্যাল যে ব্যাখ্যা সেটা। আচ্ছা, আর একটা জিনিস আমরা যদি এই জায়গা থেকে আঁকতে চাই, তাহলে সেটা হইতেছে মনে করি যে V1 বাই T1 এটা Y অক্ষে, আর এই জায়গায় T। আচ্ছা, V বাই T বনাম T এর গ্রাফ যদি আঁকি, তাহলে এটা অবশ্যই কনস্ট্যান্ট হবে, কারণ আমরা একটু আগে দেখছি V বাই T এর যেই কোনো অনুপাতই দেই না কেন, ওটার অনুপাতের মানটা আসে K, তার মানে সবসময় ফিক্সড। তার মানে V বাই T এটা সবসময় Kই হবে, টেম্পারেচার যতই চেঞ্জ করি না কেন। এই ছিল চার্লসের সূত্র। আচ্ছা, আর একটা ছোট্ট সূত্র আছে, সেটা হচ্ছে রেনোর চাপীয় সূত্র। রেনোর চাপীয় সূত্র, রেনোর চাপীয় সূত্রের ব্যাখ্যা মোটামুটি আমাদের যে চার্লসের সূত্র ছিল সেটার মতোই, শুধু রেনোর চাপীয় সূত্রের ক্ষেত্রে আমরা কি বলি যে নির্দিষ্ট আয়তনটা এবার আমরা ধরে নেই স্থির, এবং গ্যাসের ভর যেটা আছে সেটাও স্থির। তাইলে এবার আমাদের ভেরিয়েবল আছে দুইটা, একটা চাপ আর একটা টেম্পারেচার। তো রেনোর চাপীয় সূত্র বলে যে স্থির আয়তনের কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0°C হতে প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 0°C তাপমাত্রার চাপের 1/273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি ঘটে থাকে। তার মানে একই জিনিস, আমরা ধরে নিলাম যে 0°C আমাদের চাপের পরিমাণ P0। আচ্ছা, তাহলে আমি যদি এটারে 1°C নিয়ে যাই, বা 1 ডিগ্রি চেঞ্জ করি, প্রতি ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করি, তাহলে এটার মান হবে P0 প্লাস
পি নট বাই 273, কারণ আমরা বলছি প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য 1/273 করে বাড়ে। তাহলে 1 ডিগ্রির জন্য পি নট প্লাস পি নট বাই 273। তার মানে আমরা যদি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জ করি, আমাদের নতুন চাপের পরিমাণ হবে পি নট প্লাস পি নট ইন্টু থিটা ডিভাইডেড বাই 273। এই জায়গা থেকে পি নট কমন নিলে 1 প্লাস থিটা বাই 273। এই জায়গা থেকে আমরা লিখতে পারি পি নট ইন্টু 273 প্লাস থিটা ডিভাইডেড বাই 273। এই জায়গায় আমরা যদি আবার 273 প্লাস থিটারে ধরে নেই বড় হাতের টি, পরম স্কেলে, তাপমাত্রার পরম স্কেলে কোনো একটা টেম্পারেচার টি, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি পি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273। এটা হচ্ছে আমাদের নতুন আয়তন পি। এখন এই জায়গা থেকে আমরা যদি আবার সম্পর্কটা ব্যাখ্যা করি, তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি পি নট বাই 273 ইন্টু টি। এই পুরাটার মান যদি আবার ধরে নেই কে, তাহলে পি ইকুয়াল টু কে টি, বা আমরা লিখতে পারি পি সমানুপাতিক টি। পি সমানুপাতিক টি যদি আমরা লিখি, তাহলে আমরা আবার লিখতে পারি পি ওয়ান সমানুপাতিক টি ওয়ান। সেই জায়গা থেকে পি ওয়ান ইকুয়াল টু কে টি ওয়ান, সেখান থেকে কে ইকুয়াল টু পি ওয়ান বাই টি ওয়ান। আবার পি টু সমানুপাতিক টি টু, সেখান থেকে পি টু ইকুয়াল টু কে টি টু, সেখান থেকে কে ইকুয়াল টু পি টু বাই টি টু। সেখান থেকে আমরা লিখতে পারি সরাসরি পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু ইজ ইকুয়ালস টু পি থ্রি বাই টি থ্রি ইজ ইকুয়ালস টু ডট 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 ইজ ইকুয়ালস টু পি এন বাই টি এন ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে। ঠিক আছে? তাইলে এই জায়গা থেকে আমরা যদি আবার গ্রাফিক্যাল ব্যাখ্যা দিতে যাই, আমাদের এই পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু এই সূত্রটা লাগবে। তা আমরা যদি আবার গ্রাফিক্যাল ব্যাখ্যা দিই বা গ্রাফে ব্যাখ্যা দিতে যাই, একই পি আর টি পরস্পর সমানুপাতিক আমরা দেখাইছি এই জায়গায়। তার মানে এদেরটাও হবে মূলবিন্দুগামী সরলরেখা। আমরা যদি টি বনাম পি আঁকি, আচ্ছা এটাও একই। আর আমরা যদি পি বাই টি আর টি আঁকি, সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল, একই জিনিস, সেম। তা আমরা মেনলি তিনটা সূত্র পড়লাম: বয়েল সূত্র, চার্লসের সূত্র, আর রেনোর চাপীয় সূত্র। এবং এই তিনটা দিয়ে আমরা এখন কিছু ম্যাথ করার ট্রাই করব, বা এটার উপর কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো করবো আমরা।